প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা একটু ভিন্ন। এতদিন পর্যন্ত আমরা আমাদের ভ্যালু, যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমরা প্রোগ্রামের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো আমাদের বাইরে থেকে এমন সফটওয়্যার, আমরা আজকে সফটওয়্যার না অ্যাকচুয়ালি প্রোগ্রাম তৈরি করব যেটাতে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। তো এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটরের কথা বলতে চাই। আমরা গত দুইটা প্রোগ্রামে আমরা যোগ করেছিলাম, বিয়োগ করেছিলাম। তো সেখানে আমরা যে অ্যান ইজি মেথড, যেটা আমরা বুঝতে পারছি যে এখানে আমাদেরকে 4, 10 দেওয়া ছিল। তো এমন যদি হয় যে আমরা প্রোগ্রাম রান করে আপনাকে বলবো যে হ্যাঁ আপনি একটা ইনপুট দেন, দুইটা সংখ্যা ইনপুট দেন এবং এগুলো যোগ করুন, দুইটা সংখ্যা ইনপুট দেন, এটা থেকে এটা বিয়োগ করুন। তো এই যে জিনিসটা এই জিনিসটা আজকে আমরা দেখবো যে কিভাবে কিবোর্ড থেকে আমরা ইনপুট নিতে পারি। আর ম্যাথমেটিক্যাল অর্থাৎ অ্যারিথমেটিক্যাল অপারেটরের মধ্যে যেটা বাদ পড়েছিল আমাদের একটা সংখ্যার ভাগশেষ বের করা বা একটা সংখ্যার রিমাইন্ডার্স অথবা মডুলাস বের করার যে একটা মানে সিতে যে একটা ওয়ে, আমরা সেটা দেখবো একটা অপারেটরের ব্যবহারের মাধ্যমে আর কি। তো টপিকসটা একটু আপনার কাছে নতুন মনে হবে। আমি আপনাদেরকে সরাসরি প্রিরিকুইজিটিসে নিয়ে যাই। Read about the structures of scanf। এটা বালাগুরু স্বামী বইয়ের 41 পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন ভালো আর কি। তো আপনি যে কোনো জায়গায় scanf নিয়ে পড়াশোনা করতে পারেন, অথবা এমনও করতে পারেন যে ইন্টারনেটে লগ ইন করে যে হোয়াট ইজ scanf ইন সি এরকম সার্চ দিয়ে আপনি যে রেজাল্টগুলো আসবে, তো এগুলোর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ হয় বা যেটা প্রথম থেকে আমি দেখতে পাবো অনেক কোয়েশ্চেন আছে এখানে। স্ট্যাক ওভারফ্লোতে আমার একটু ভালো লাগে, কারণ হচ্ছে যে এটা কোয়েশ্চেন আনসার একটা পোর্টাল। আপনি একটা কোয়েশ্চেন করবেন, এখানে আনসার দিবে। তো এখানে একটা দিয়েছে যে হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ পার্সেন্ট ইন স্ক্যানএফ। এটা অনেক অ্যাডভান্স, আপনার জন্য বেশি হয়ে যাবে। তো এখানে দেখি সি প্রিন্ট অ্যান্ড স্ক্যানএফ রেফারেন্স। হ্যাঁ, এখানে দেওয়া আছে প্রিন্টএফ। হ্যাঁ, এই যে প্রিন্টএফ আমরা আগে কাজ করেছিলাম। এই কল টু প্রিন্টএফ লুকস লাইক দিস। এই যে আমরা প্রিন্টএফ লিখেছিলাম, তারপর ফরম্যাট স্ট্রিং বা কন্ট্রোল স্ট্রিং %d %f নিয়ে কাজ করেছিলাম, এবং এখানে এক্সপ্রেশন বা আমাদের ভ্যারিয়েবল দিয়ে কাজ করেছিলাম আর কি। তো ঠিক স্ক্যানএফটা আমরা দেখি এখানে, যেহেতু স্ক্যানএফ এরও বর্ণনা ছিল। এই যে স্ক্যানএফ। তো এভাবে আপনি ইন্টারনেট থেকেও যে স্ক্যানএফ এর যে স্ট্রাকচার, এই আর কি আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করেছি। আমি এখানে আমাদের প্রিরিকুইজিটিস এর মধ্যে দিয়েও দিয়েছি। তো আপনি এখান থেকে এভাবে ইন্টারনেট থেকে এভাবে সার্চ দিয়ে দিয়ে পড়তে পারেন, একদম প্রথম লিঙ্কটাতে গিয়েও পড়তে পারেন। তো যেটা আপনার পছন্দ হবে আর কি, যেমন ধরেন c++.com অনেক ভালো একটা সাইট, এখানেও গিয়েও দেখতে পারেন। এই যে স্ক্যানএফ এর স্ট্রাকচার, এই জাস্ট সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আমি জাস্ট ইন্টারনেট থেকে কিভাবে শিখবেন বা কিভাবে রেফারেন্স খুঁজে বের করবেন সেটা দেখালাম আর কি। তো আমাদের রিড অ্যাবাউট দ্য স্ট্রাকচারস অফ স্ক্যানএফ, আমি যেমনটা বলেছিলাম যে বালাগুরু স্বামীর বই যদি রেফারেন্স হিসেবে আপনি ইউজ করছেন বা করে থাকেন, তো আপনি ওটার 41 পৃষ্ঠা, অর্থাৎ যেটা 5th এডিশনে 41 পৃষ্ঠায় স্ক্যানএফ সম্পর্কে অনেক দেওয়া আছে, এবং পরেও দেওয়া আছে অনেক বিষয়গুলো আর কি। তো 41 পৃষ্ঠায় বেসিকটা দেওয়া আছে। 2 নাম্বার, লুক এট দ্য ফলোইং এক্সাম্পল স্ট্রাকচার, হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট ইট। যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে স্ক্যানএফ এর একটা ফরম্যাট, যেভাবে আপনি প্রিন্টএফ ব্যবহার করেছিলেন, আমরা প্রিন্টএফ এর ক্ষেত্রে কিন্তু এরকম করে দেখাইনি, কিন্তু স্ক্যানএফ এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এবং প্রিন্টএফ এও নেক্সট টাইম আমরা কোনো কাজ করতে গেলে আমি আপনাকে বিস্তারিতভাবে দেখাবো। তো স্ক্যানএফ কন্ট্রোল স্ট্রিং ভ্যারিয়েবল, স্ক্যানএফ এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে কন্ট্রোল স্ট্রিংটা হচ্ছে আসলে ওই যে আমরা %f %d ব্যবহার করেছিলাম, সেটাকে কন্ট্রোল স্ট্রিং বলা হয় আর কি। তো কন্ট্রোল স্ট্রিং এর একটা তালিকা পাবেন আপনি, যে ডেসিমাল অর্থাৎ ইন্টিজারের জন্য %d, ফ্লোটিং পয়েন্টের জন্য %f, তারপর স্ট্রিংস এর জন্য %s, এরকম অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে আমরা দেখব। তো আর এই ভ্যারিয়েবল ভ্যারিয়েবল গুলো দিতে হয় এখানে। আমরা যে প্রিন্ট করার জন্য এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল দিয়েছিলাম, কিন্তু এখানে একটা নতুন জিনিস আছে যেটা আমরা নর্মালি এন্ড চিহ্ন বলি, কিন্তু এটার নাম আসলে হচ্ছে অ্যাম্পারস্যান্ড। AMP
দিয়ে ampersand আর কি। তো ampersand ভেরিয়েবল 1 ampersand ভেরিয়েবল 2 আর এখানে কমা দিয়ে মানে এখানে কমা বা যেটা দিয়ে % d হবে। তো এখানে আমরা দেখি যদি দুটো ইনপুট নিতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে দুটো লিখলাম, আমরা কমা দিয়ে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা দুটো ভেরিয়েবল লিখলাম, এবং এখানে যদি দুটো নিতে চাই তাহলে আমাদেরকে %d যদি ইন্টিজার ভ্যালু নিই %d দুটো দিতে হবে। দুটো দিলে এই যে প্রথমটা এটা ভ্যারিয়েবল 1 এর সাথে লিঙ্কড, অর্থাৎ আপনি যদি যে ইনপুটটা নেবেন এখান দিয়ে এটা ভ্যারিয়েবল 1 এ গিয়ে স্টোর হবে, এবং যে এটা দ্বিতীয়টা, অর্থাৎ এগুলো যথাক্রম যেটা বলে আর কি, একটার পর একটা, মানে এটা কাজ করবে এটার সাথে, এটা কাজ করবে এটার সাথে, এই স্ট্রাকচার ফলো করবে আর কি। তো আমি আবার রিমাইন্ড করে আমাদের মূল স্ট্রাকচারে চলে যাই, ডট ডট ডট, এটা জাস্ট প্রথম থেকে যেন আপনি দেখতে পারেন আর কি। তো এটা অফ করে দিলাম আমরা। এবার আমাদের কোয়েশ্চেনটা একটু দেখি। মেক এ বেসিক ক্যালকুলেটর ইন সি দ্যাট ক্যান অ্যাড এনি টু নাম্বারস, যে কোনো দুটি সংখ্যা যোগ করতে পারে এরকম একটা ক্যালকুলেটর আমরা তৈরি করব। দেন মেক অ্যানাদার প্রোগ্রাম দ্যাট ক্যান ক্যালকুলেট দ্য মডুলাস ব্র্যাকেটে রিমাইন্ডার, বোথ নাম্বার শুড বি টেকেন ফ্রম কিবোর্ড, অর্থাৎ যেটা স্ক্যানএফ এর ব্যবহার আর কি। তো কোয়েশ্চেনটা আমরা মিনিমাইজ করি এবং আমাদের কোড ব্লকস শুরু করি। একটা সময় আসলে আপনি দেখতে পাবেন যে আপনার এই বিষয়গুলো আপনার এত বেশি আয়ত্তে চলে আসছে যে আপনি কোয়েশ্চেন লেখার পরপরই আপনার মাথায় চলে আসবে কি করতে হবে কি না করতে হবে, স্ক্যানএফ কিভাবে নেবেন, স্ট্রাকচারগুলো আপনি এত আমরা সামনের দিকে এত স্ক্যানএফ নিব, অর্থাৎ এত কিবোর্ড থেকে ইনপুট নিব যে আপনি ভুলার সম্ভাবনা মানে একদম 0% চলে যাবে আর কি। তো আসলে আপনি চিন্তা করে দেখেন, কন্টেস্টে যে কন্টেস্টগুলো হয় সেখানে আপনাকে শুধুমাত্র একটা কোয়েশ্চেন লিখে দেবে এবং একটা স্যাম্পল ইনপুট দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ কি ইনপুট স্যাম্পল হিসেবে কাজ করবে এবং স্যাম্পল আউটপুট দেওয়া থাকবে ইনপুটগুলোর জন্য। তো ওগুলা দেখে দেখে মানুষ কন্টেস্ট তো করে, অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট কন্টেস্টে পার্টিসিপেট করে। তো আমরা আমাদের এমটি ফাইল তৈরি করি এবং এটাকে সেভ করে দিই আমাদের রিসোর্সেস এর 5 নাম্বার মধ্যে। আমরা এটাকে কিবোর্ড অপারেশন নামে সেভ করি, অপারেশন ডট সি নামে সেভ করলাম এবং আমাদের বেসিক স্ট্রাকচারগুলো লিখে ফেলি, হ্যাশ ইনক্লুড stdio.h এবং মেইন ফাংশন আমরা যেহেতু ভ্যারিয়েবল দুটো সংখ্যা যোগ করব সেহেতু ইন্টিজার x y এবং রেজাল্টটা দুটো যেহেতু ইন্টিজার নিলাম রেজাল্টটা নিলাম। আপনি চাইলে ফ্লোট নিয়ে কাজ করতে পারেন যদি আপনার দশমিক সংখ্যা, অর্থাৎ আমি এমন একটা ক্যালকুলেটর বানাচ্ছি সেটা দশমিক সংখ্যা যোগ মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারে না, জাস্ট শুধুমাত্র দুটা পূর্ণ সংখ্যা যোগফল করতে পারে আর কি। তো এখন আমরা সরাসরি স্ক্যানএফ যদি লিখি, অর্থাৎ এই দুইটাতে আমরা সরাসরি x equal to এত x equal to y না দিয়ে আমরা এখানে স্ক্যানএফ আমরা স্ক্যানএফ দিয়ে দুটো ইনপুটের জন্য যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম যে কোলন তারপর কমা দিয়ে এন্ড অফ আমাদের যে ampersand x কমা দিয়ে ampersand y এবং শেষে গিয়ে আমরা কোলনটা দিয়ে দিই আর কি। তো এখন আমাদেরকে এখানে দুটো, যেহেতু আমরা দুটো ইনপুট নিব %d দুটো দিতে হবে, d দিয়ে দিলাম। তো এবার আমাদের x আর y এর মধ্যে ভ্যালু হয়ে গেছে এখন, অর্থাৎ ইনপুট নেওয়ার পর হয়ে যাবে এবং আমরা তাহলে রেজাল্ট এর জন্য যে এক্সপ্রেশন সেটা দিয়ে দেই x প্লাস y printf দিয়ে দেই। এরপর আমরা printf এর মধ্যে %d এবং কমা দিয়ে রেজাল্ট সেভ করে ফেলি। এবার আমরা এটাকে এবার করে দিলে আপনি দেখতে পাবেন যে এরকম ব্লিঙ্কিং হচ্ছে, মানে আপনি ইনপুট দেন। তো আমি ধরেন 3 আর 4 যোগ করব, 3 দিলাম এবং
3 থেকে 4 আলাদা করার জন্য আপনাকে স্পেস দিতে হবে। আপনি যদি 3 আর 4 একসাথে দিয়ে ফেলেন তাহলে কিন্তু 34 হয়ে যাবে সেটা। তো একটা স্পেস দেন অথবা একটা এন্টার চাপুন। এন্টার না, বেসিক্যালি আমরা আলাদা করার জন্য স্পেস ইউজ করি, মানে সিতে স্পেস ইউজ করা আর কি। এন্টার দিলেও কিন্তু হবে। তো 4 দিলাম, 3 আর 4। এখন আমি যখন এন্টার দিব এখানে, অর্থাৎ আমার দুইটা ইনপুট নেওয়া শেষ, এখন যখন আমি এন্টার দিব তখন এক্স এর অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাবে 3 আর ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 4। আপনার এবার এন্টার দিই, দেখতে পাচ্ছেন যে এর পরের লাইনে চলে গেছে প্রোগ্রাম এবং 7 আউটপুট হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ 3 এখানে 4 এখানে 4 3 এ 7 আর রেজাল্টের মধ্যে 7 স্টোর হয়েছে এবং রেজাল্টে 7 দেখাচ্ছে। এই ছিল আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার প্রসেস। এখন আপনি জানেন মানে সফটওয়্যার বা প্রোগ্রাম বানাচ্ছেন, বানানোর পর আপনি কি বলে দিচ্ছেন না যে এক্স এর মধ্যে কত ভ্যালু দিবেন বা ওয়াই এর মধ্যে কত ভ্যালু দিবেন। তো আমরা এটাকে একটু সুন্দর করে ফরম্যাটিং করি, যে যাতে করে মানে আমি যখন প্রোগ্রামটা রান করাবো দেখতে সুন্দর লাগে যে দুটো ক্যালকুলেটর বানাচ্ছি আমরা। তো প্রথমে আমি একটা প্রিন্টএফ দেই। প্রিন্টএফ মানে যে কোনো কিছু আমরা প্রিন্ট করবো। এখন কোলন দিলাম, basic calculator that can add two numbers। ধরুন আমি এই লাইনটা লিখলাম। এই লাইনটা লিখার পর আমি বললাম যে printf কোলন দিয়ে লিখলাম যে enter the first number। হ্যাঁ, এখানে এটা কোলন দিলাম এবং ফার্স্ট নাম্বার দিলাম। এখানে আমাদের স্ক্যানএফটাকে যদি আমরা এখন একটা বানিয়ে ফেলি, অর্থাৎ আমরা শুধুমাত্র ফার্স্ট নাম্বার যেহেতু এক্স ইনপুট নিচ্ছি, তো আমরা %d দিয়ে দিলাম এখানে এবং এখান থেকে এতটুকু মুছে দিয়ে এটাকে সেভ করে ফেললাম আর কি। তো এখন মানে হচ্ছে আমরা যখন মানে প্রোগ্রামটা রান করাবো তখন আমাদের এন্টার দ্য ফার্স্ট নাম্বার একটা লেখা আসবে, তারপর ব্লিঙ্কিং করতে থাকবে এই আর কি। তো এটা কপি করে আমরা, যেহেতু আমাদের আরেকটা নাম্বার নিতে হবে, আমরা এটা কপি করে এখানে আবার এন্টার দিয়ে প্রিন্ট করে দেই। এটাকে জাস্ট ম্যাচিং করে দিলাম ওকে। তো এটা হবে যে এন্টার দ্য সেকেন্ড নাম্বার এবং এখানে %d ঠিকই থাকবে, এখানে আমরা y এর ইনপুট নিব। তো এবার আমরা প্রোগ্রামটা সেভ করে রান করে দেখি। আচ্ছা, basic calculator that can add two numbers, enter the first number একই লাইনে চলে আসছে। তো আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাই যে আপনি যদি এখানে এন্টার ইউজ করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন যে দ্বিতীয় লাইনে চলে যাবে, সিতে কিন্তু এগুলা এত কিছু জানে না। প্রিন্টএফ এর কাজ হচ্ছে যে প্রিন্ট করে যাওয়া, আর এটা শেষ হওয়ার পর এখান থেকে আবার প্রিন্টএফ এটা শুরু হয়ে গেছে, তো এই জন্য ব্রেক দিচ্ছে না। তো আমরা যদি এখানে একটা \n দিই, অর্থাৎ এটা যদি আমরা লিখে দিই এখানে, তো এর মানে হবে যে প্রোগ্রামটা নিচে লাইনে যেতে বলবে আর কি, অর্থাৎ এটা এখানে লাইন ব্রেক করে দিবে। এরপরে যেটা এই সেমিকোলনের পরে যেটা স্টার্ট হবে সেটা দ্বিতীয় লাইন থেকে শুরু হবে। অথবা আপনি যদি এটা কপি করে এখানেও দেন তাহলে পরের লাইন থেকে শুরু হবে। তো আমরা এটা সেভ করে দেখি, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এই যে বেসিক ক্যালকুলেটর দ্যাট ক্যান অ্যাড টু নাম্বারস, তারপরে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তো আপনি আরেকটা %n দিয়ে দেন এখানে, অথবা আরেকটা %n এখানে দিয়ে দিই আমরা, %n অ্যাকচুয়ালি \n। তো n এখানে দিয়ে দিলাম, এরপর সেভ করলাম। সেভ করে আমরা যদি রান করাই প্রোগ্রামটা, দেখতে পাচ্ছি আরো একটা গ্যাপ তৈরি হয়েছে। কারণ হচ্ছে কি, এই লাইনের শুরুতে একটা এন্টার, অর্থাৎ এন্টার দিলে আমরা যে নিচের লাইনে যাই, ধর আমি এখানে এন্টার চাপ দিলাম, নিচের লাইনে চলে গেলাম, এই যে এন্টার \n দিয়ে সেটাই বোঝানো হচ্ছে আর কি। তো আমাদের এটা যেরকম একটা %n দিলাম, তো এখানে একটা দিয়ে দিই যাতে এই লাইনটা একটু সুন্দর করে আসে, n দিয়ে দিলাম এবং রেজাল্টের আগে আমরা একটা নিউ লাইন n দিয়ে দিলাম। এটাকে বলা হয় আসলে নিউ লাইন ক্যারেক্টার আর কি। তো আমরা এটা নিয়ে একটা বিস্তারিত ভবিষ্যতে প্রোগ্রামগুলো করার সময় আলোচনা করব, তাতে করে আপনার মাথায় চলে আসবে যে \n মানে নিউ লাইনটা মানে কি। \t আছে, \n আছে, আরো কয়েকটা আছে, এগুলো একটা তালিকা আমরা দেখাবো সামনে। তো সেভ করে আমি
প্রোগ্রামটা রান করলাম। এখন দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আসছে বেসিক ক্যালকুলেটর দ্যাট ক্যান অ্যাড 2 নাম্বারস, তারপর দেওয়া আছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ধরুন আমি 3 দিলাম, এবার কিন্তু আপনি স্পেস না দিয়ে এন্টার দিবেন। তো এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন যে এন্টার দ্য সেকেন্ড নাম্বার। একটু আগে আমরা যদি ব্যাকস্ল্যাশ মানে সিম্পল যেটা দুটা একটা স্ক্যানএফ নিয়েছিলাম যেখানে মানে দুটো ইনপুট নেওয়া যেত, দুটো দিয়েছিলাম, তো এই জন্য আমরা স্পেস দিয়ে তখন দুটোই ইনপুট নিতে পারতাম, কিন্তু আমাদের এখানে একটা, এবং স্পেস দিলে আমাদের এটা একটু এরর চলে আসতো বা ঠিক হতো না প্রোগ্রামটা। তো আমরা এখন আবার 2 নাম্বার এন্টার দেওয়ার পর 2 নাম্বার আসছে, সো আমরা 2 নাম্বার লাইনটাতে সুন্দর করে আসছে যে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, 3 এসেছে এবং এন্টার দেওয়ার সাথে সাথে 7 আসবে। তো আমি 7 প্রিন্ট করার আগে একটা সুন্দর করে লাইন লিখতে চাই, যেহেতু প্রিন্টএফ এখানে আছে অলরেডি, আমি এখানে লিখতে চাই দ্য রেজাল্ট ইজ দিয়ে একটা কোলন দিলাম, কোলন দিয়ে তারপর আমি %d দিলাম, আর %d এটা মানে এটার ভ্যালু আসবে এখান থেকে, এই জন্য কমা দিয়ে লিখে দিলাম। আপনি লক্ষ্য করে দেখুন যে ভালো করে যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে স্ক্যানএফ শুধুমাত্র ইনপুট নিতে পারে %d, %d, %f এরকম, বাট প্রিন্টএফ এর মধ্যে যা লিখবেন তাই প্রিন্ট করবে, এবং ভ্যারিয়েবল প্রিন্ট বা কোনো স্পেশাল ভ্যারিয়েবলের মান প্রিন্ট করার জন্য আপনি %d যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু ওই যে সিকোয়েন্সিয়াল হিসাবটা, এটার সাথে এটা দুইটা থাকলে তারপরটার সাথে তারপরটা এরকম, এখানে সেটা %d আছে, %d এর মানটা আসবে রেজাল্ট থেকে, আর রেজাল্ট প্রোগ্রামের আগেই মান পাবে আর কি। তো এরপর আমরা সেভ করি, সেভ করে একটু দেখি, আমরা 3 দিলাম, আবার আমাদের মতো 4 দিলাম, এবং দেখতে পাচ্ছেন তার রেজাল্ট ইজ 7, অনেক সুন্দর করে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা বেসিক যোগ করার জন্য ক্যালকুলেটর, তো আপনি চাইলেই বিয়োগ করার জন্য পারেন বা ভাগ করার জন্য একটা ক্যালকুলেটর বানাতে পারেন। আজকে একটা জিনিস দেখাচ্ছি যেটা নতুন একটু। তো আমি বলেছিলাম যে মডুলাস বের করার জন্য একটা প্রোগ্রাম, অথবা দুটো সংখ্যার মধ্যে ধরেন আমি 10 দিলাম প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারটা দিলাম 2, তো 10কে 2 দিয়ে ভাগ দিলে যে ভাগশেষটা থাকবে, অর্থাৎ ধরেন x কে y দিয়ে ভাগ দিলে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমরা আজকে বের করার একটা ওয়ে দেখব। তো এটার জন্য আমরা যে এখানে সবই ঠিক থাকুক, যে x y আমরা যদি এখানে মাইনাস করে দিই তাহলে তো 3 থেকে 4 বিয়োগ করবে সামনে, তো আমরা এখানে পার্সেন্ট চিহ্নটা দিই, এই পার্সেন্ট চিহ্নটা যেটা আমাদের শতকরা চিহ্নটা আর কি, এটা দিই। সো দা মডুলাস ইজ, এখানে আমরা মডুলাস ইজ দিলাম এবং সেভ করি। তো সেভ করলে মডুলাস চিহ্নটা সম্পর্কে আপনি অ্যারিথমেটিক অপারেটরে বিস্তারিত পড়তে পারবেন, আমি আপাতত আপনাকে কাজটা দেখাই। তো প্রোগ্রামটা রান করলাম, প্রথম সংখ্যাটা দিলাম 10, দ্বিতীয় সংখ্যাটা দিলাম 2, 10কে 2 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকার কথা না, এই জন্য মডুলাস 0 দেখতে পাচ্ছেন। আর এবার আমরা আরেকটা সংখ্যা দিয়ে হিসাব করি, তো 3কে আমরা 1 দিয়ে ভাগ দিই, 1 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0, তাও কোনো থাকে না, 3 একে 3, যাই হোক। আমরা এমন একটা সংখ্যা দিব যেটা দিয়ে ভাগ দিলে, যেমন 4কে আমরা 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কিন্তু 1 থাকবে, এই যে মডুলাস 1। তো আপনি বিস্তারিত এটা পরে জানতে পারবেন কিভাবে মডুলাস বের করতে হয় বা কিভাবে বিয়োগ চিহ্ন বের করতে হয়। এখানে আপনি এখন যেটা করবেন, আমার লেসনটা দেখে যে এমন একটা প্রোগ্রাম বানাবেন যেটা দুটো নাম্বার বিয়োগ করতে পারে, দুটো নাম্বার ভাগ দিতে পারে। এরপর আমরা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আর কি, আপনি ট্রাই করবেন যে দুটো সংখ্যাকে, অর্থাৎ প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ দিলে কত আসে। তো এখন আপনার মাথায় আসতে পারে যে আপনি যদি এখানে ধরেন 2 দিলেন, অর্থাৎ আমরা এমন হতে পারে যে এটাকে ভাগ দিই, ভাগ দিলাম না, ভাগ না, বিয়োগ চিহ্ন দিই, বিয়োগ চিহ্ন দিয়ে সহজে বোঝাতে পারবো। তো এখন আমি আপনাকে এটা সেভ করি এবং প্রোগ্রামটা আমরা রান করাই। রান করালে ধরুন প্রথম সংখ্যা দিলাম 2 এবং দ্বিতীয় সংখ্যাটা দিলাম 3, এটা কিন্তু 2 থেকে 3 বাদ যাওয়ার কথা না, বীজগণিতের হিসেবে হয়তো মাইনাস চলে আসার কথা, তো এখানে -1 আসবে। আপনি চাচ্ছেন যে না, প্রোগ্রামটা দুটো সংখ্যা আমি দিলাম আর বের করো যে দুটোর মধ্যে কোনটা বড়, এবং বড়টা থেকে ছোটতে বিয়োগ করে দ্য রেজাল্ট ইজ 1 বের করুক আর কি। তো এটার জন্য কন্ট্রোল স্ট্রাকচার আসতে পারে, এবং যেটা আমরা পরে জানবো। আপাতত আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে হ্যাঁ 2 থেকে 3 বিয়োগ করলে -1 থাকার কথা বীজগণিতের নিয়ম অনুযায়ী,
-1 এ আছে। আপনি প্র্যাকটিস করতে থাকুন। এই লেসনে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কিভাবে স্ক্যানএফ ব্যবহার করতে হয়। ভবিষ্যতে প্রোগ্রামগুলোতে আমরা হাজার হাজার বার বা আপনি করতে গেলে হাজার হাজার বার না, আমি তো কয়েকটা বা লিমিটেড কিছু প্রোগ্রাম দেখাবো, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন হাজার হাজার বার এই স্ক্যানএফ লাইনটা লিখবেন এবং স্ক্যানএফ এর স্ট্রাকচারটা আপনার নখ দর্পণে চলে আসবে আর কি। তো ভালো থাকবেন, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।